ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নার্সিং লাইফ। আজকের এই ভিডিওতে আমরা ফান্ডামেন্টাল অফ নার্সিং এর টপিক রাইস টিউব বা ন্যাজোগ্যাস্ট্রিক টিউবের ব্যাপারে জানবো, যেটি জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং এবং এএনএম নার্সিং সহ সকল নার্সিং স্টুডেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। এই ভিডিওতে আমরা জানবো রাইস টিউব বা ন্যাজোগ্যাস্ট্রিক টিউব কি, এটি কখন এবং কেন করা হয়ে থাকে, এটি করতে গিয়ে অর্থাৎ এর প্রসিডিওরে কোন কোন ইকুইপমেন্ট বা উপকরণের প্রয়োজন পড়ে, ইনসার্টেন পদ্ধতি অর্থাৎ কিভাবে ইনসার্ট করা হয়ে থাকে, এটি করতে গিয়ে কোন কোন কমপ্লিকেশন দেখা দিতে পারে, এবং সবশেষ আমরা জানবো একজন নার্সিং স্টাফ হিসাবে আপনার করণীয় কী, অর্থাৎ এর নার্সিং ম্যানেজমেন্ট কী হতে পারে। এই সমস্ত কিছুই ডিটেলসে জানবো এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম মেডিকেল রিলেটেড ভিডিও পেতে। তাহলে চলুন সবার প্রথম আমরা দেখে নিই রাইস টিউব কী বা এর ডেফিনেশন কী। A rice tube, also known as a NG tube or nasogastric tube, it is a flexible plastic tube insert through the nose, down the esophagus and into the stomach. তাহলে রাইস টিউব, যাকে এনজি টিউব বা ন্যাজোগ্যাস্ট্রিক টিউবও বলা হয়ে থাকে, যেটি একটি প্লাস্টিকের ফ্লেক্সিবল টিউব, যেটিকে আমরা নাকের মধ্যে দিয়ে ইসোফেগাস অর্থাৎ খাদ্য নালী হয়ে স্টমাক অর্থাৎ পাকস্থলীতে প্রবেশ করিয়ে থাকি। ইট ইজ ইউজ ফর ফিডিং, মেডিটেশন অর ড্রেনেজ স্টমাক কন্টেন্ট। একে ইউজ করা হয় খাওয়ানোর উদ্দেশ্যে অর্থাৎ ফিডিং দেওয়ার উদ্দেশ্যে, মেডিটেশন দেওয়ার উদ্দেশ্যে এবং স্টমাক অর্থাৎ পাকস্থলীতে জমে থাকা কন্টেন্টকে ড্রেন আউট করে বের করে আনার উদ্দেশ্যে। ডেফিনেশনের পরে এবার আমরা দেখে নেব ইন্ডিকেশন অফ রাইস টিউব, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে রাইস টিউব করার প্রয়োজন পড়ে। ফার্স্ট হলো ফিডিং, ডেলিভারিং লিকুইড নিউট্রিশন ডিরেক্টলি টু দ্য স্টমাক হোয়েন ওরাল ইনটেক ইজ নট পসিবল। তরল খাদ্যকে ডিরেক্টলি আমরা আমাদের স্টমাকে প্রবেশ করানোর জন্য রাইস টিউব করে থাকি যখন কোনো পেশেন্ট নিজে থেকে খেতে পারে না, যেমন মাউথ ট্রমা অর্থাৎ অ্যাক্সিডেন্টাল কন্ডিশনে কোনো পেশেন্টের মাউথ ট্রমা হয়ে গেছে, বা আনকনসিয়াস পেশেন্ট যখন সে নিজে খেতে পারে না, তখন সেই পেশেন্টকে খাওয়ানোর উদ্দেশ্যে অর্থাৎ ফিডিং দেওয়ার উদ্দেশ্যে রাইস টিউব করার প্রয়োজন পড়ে। এই রাইস টিউবের মাধ্যমে খাওয়ানোর পদ্ধতিকে গ্যাস্ট্রিক গাভাজ বলা হয়ে থাকে। গাভাজ মিন দেওয়া, অর্থাৎ রাইস টিউবের মধ্যে দিয়ে খাবার দেওয়াকে গ্যাস্ট্রিক গাভাজ বলা হয়ে থাকে। নেক্সট হলো মেডিটেশন অ্যাডমিনিস্ট্রেশন, গিভিং মেডিটেশন ডেলিভার ইনটু দ্য স্টমাক, অর্থাৎ খাবার দেওয়ার পাশাপাশি পেশেন্টকে মেডিসিন দেওয়ার কাজেও এই রাইস টিউবের ব্যবহার করা হয়ে থাকে। এই রাইস টিউবের মধ্যে দিয়ে মেডিসিনকে ডিরেক্টলি স্টমাক অর্থাৎ পাকস্থলীতে ডেলিভার করা হয়ে থাকে। নেক্সট হলো গ্যাস্ট্রিক ডিকম্প্রেশন, রিমুভিং এক্সেস এয়ার অ্যান্ড ফ্লুইড ফ্রম দ্য স্টমাক টু রিলিভ প্রেসার অ্যান্ড ডিস্টেনশন। পেটের মধ্যে চাপ ভাব, পেট ফুলে যাওয়া বা পেটে জমতে থাকা গ্যাস বা তরল পদার্থ ইত্যাদিকে বের করে আনার জন্য রাইস টিউবের প্রয়োজন পড়ে। নেক্সট হলো ডায়াগনস্টিক পারপাস, গ্যাস্ট্রিকের নমুনাকে সংগ্রহ করার জন্য রাইস টিউব করার প্রয়োজন পড়ে। এই রাইস টিউবের মাধ্যমে গ্যাস্ট্রিকের নমুনাকে সংগ্রহ করে সেটিকে টেস্ট করে দেখা হয় যে গ্যাস্ট্রিকের সমস্যার মেন কারণ কী। এই গ্যাস্ট্রিকের নমুনাকে সংগ্রহ করার জন্য রাইস টিউব করার প্রয়োজন পড়ে। নেক্সট হলো পয়জনিং কেসেস, রিমুভ পয়জন অফ দ্য স্টমাক কল্ড লাভাজ। যখন কোনো পেশেন্ট পয়জন খেয়ে আসে তখন আমরা তাকে রাইস টিউবের মাধ্যমে ওয়াশ দিই এবং স্টমাক থেকে পয়জনকে বের করে আনি। এই পদ্ধতিকে গ্যাস্ট্রিক লাভাজ বলা হয়ে থাকে। লাভাজ মিন বের করে আনা। তাহলে গ্যাস্ট্রিক গাভাজ হলো খাবার খাওয়ানোর পদ্ধতি, আর গ্যাস্ট্রিক লাভাজ হলো স্টমাক থেকে ওয়াশ দিয়ে স্টমাকের কন্টেন্টকে বাইরে বের করে আনার পদ্ধতি। তাহলে খাবার দেওয়ার পদ্ধতি হলো গ্যাস্ট্রিক গাভাজ এবং বের করে আনার পদ্ধতি হলো গ্যাস্ট্রিক লাভাজ। এবার আমরা জেনে নেব ইকুইপমেন্ট, অর্থাৎ রাইস টিউব প্রসিডিওরটি করার সময় কোন কোন ইকুইপমেন্ট বা উপকরণের প্রয়োজন পড়ে। ফার্স্ট হলো একটি রাইস টিউব, একটি 50 ml সিরিঞ্জ, স্টেরাইল গ্লাভস, ওয়াটার সলিউবল জেলি, ফিক্সেশন ডিভাইস, স্টেথোস্কোপ, মার্কার পেন, কিডনি ট্রে এবং ওয়াটার। এই সমস্ত উপকরণ বা ইকুইপমেন্টের প্রয়োজন পড়ে। কোন ইকুইপমেন্ট বা কোন উপকরণগুলি কিসের কাজে লাগে সেটি আমরা ইনসার্টেন পদ্ধতিতে গিয়ে বুঝিয়ে দেব। নেক্সট আমরা জেনে নেব ইনসার্টেন পদ্ধতি, অর্থাৎ কিভাবে রাইস টিউবকে পেশেন্টের মধ্যে ইনসার্ট করা হয়ে থাকে। ফার্স্ট, পেশেন্টকে রাইস টিউব ইনসার্ট করার আগে পেশেন্টকে একটি কমফোর্টেবল পজিশন প্রদান করতে হবে, যেটি হলো ফাউলার পজিশন। এই ফাউলার পজিশন কি সেটি আপনারা স্ক্রিনে দেওয়া ছবিতে দেখতে পাচ্ছেন। অর্থাৎ রাইস টিউব করার আগে পেশেন্টকে এই ফাউলার পজিশন প্রোভাইড করতে হবে। নেক্সট, এক্সপ্লেন দ্য প্রসিডিওর টু দ্য পেশেন্ট, অর্থাৎ আমরা যে প্রসিডিওরটি করতে যাচ্ছি অর্থাৎ রাইস টিউবটি আমরা কিভাবে করব সেটি পেশেন্টকে এক্সপ্লেন করতে হবে, অর্থাৎ পেশেন্টকে বুঝিয়ে বলতে হবে। নেক্সট, মেজার দ্য টিউব, টিউবটিকে মেজারমেন্ট করতে হবে যে কতটা পরিমাণে আমরা পেশেন্টের মধ্যে এটিকে ইনসার্ট করব। সেটি আমরা কিভাবে মেজারমেন্ট করব না, নোজ টু এয়ার, এয়ার টু জিফয়েড পজিশন, অর্থাৎ নাক থেকে কান পর্যন্ত এবং কান থেকে জিফয়েড পজিশন পর্যন্ত। জিফয়েড পজিশন কি,
জিফয়েড পজিশন হলো আমাদের স্টারনামের নিচের অংশকে জিফয়েড পজিশন বলা হয়। এই জিফয়েড পজিশন পর্যন্ত আমরা মেজারমেন্ট করার পর সেটিকে মার্কার পেনের সাহায্যে, ইকুইপমেন্টে আমরা পেয়েছিলাম মার্কার পেন, সেই মার্কার পেনের সাহায্যে একটি মার্কিং করে দেব যে এতটা পরিমাণে আমরা রাইস টিউবটিকে পেশেন্টের মধ্যে ইনসার্ট করব। নেক্সট হলো লুব্রিকেন্ট দ্য টিপ অফ দ্য টিউব। আমরা যে ইকুইপমেন্টে ওয়াটার সলিউবল জেলিটি নিয়েছিলাম সেই জেলিটির দ্বারা টিপ অফ দ্য টিউব অর্থাৎ টিউবের অগ্রভাগটিকে ভালোভাবে লুব্রিকেন্ট করে নেব। ইনসার্ট জেনিটালি থ্রু দ্য নস্টাল হোয়াইল আস্কিং দ্য পেশেন্ট টু সলো। তাহলে নেক্সট আমরা ধীরে ধীরে টিউবটিকে পেশেন্টের নাকের মধ্যে দিয়ে প্রবেশ করাবো এবং প্রবেশ করানোর সময় পেশেন্টকে সেটিকে গিলে ফেলতে বলবো। এই সময় সামান্য সামান্য জলও পেশেন্টের মুখে দেওয়া যেতে পারে যাতে পেশেন্ট এই টিউবটিকে খুব সহজে গিলে ফেলতে পারে। প্লেসমেন্ট করার পর কনফার্ম পজিশন, রাইস টিউবের পজিশন ঠিক আছে কিনা সেটি দেখার জন্য আমরা কি করব না অ্যাসপিরেটিং গ্যাস্ট্রিক ফ্লুইড, সিরিঞ্জ দিয়ে টেনে দেখব, যদি গ্যাস্ট্রিক ফ্লুইড রিটার্ন আসে তাহলে বুঝে নেব যে আমাদের রাইস টিউবের প্লেসমেন্ট ঠিক আছে। এছাড়াও সিরিঞ্জের মাধ্যমে এয়ার পুশ করব স্টমাকে এবং সেটিকে স্টেথোস্কোপের সাহায্যে শুনে দেখব, যদি আমরা এয়ার সাউন্ড শুনতে পাই তাহলে আমরা জানবো যে আমাদের রাইস টিউবের প্লেসমেন্ট ঠিক আছে। এছাড়াও এক্সরে কনফার্মেশন, যদি সম্ভব হয় তাহলে একটি এক্সরে করেও এটিকে কনফার্ম করা যায় যে আমাদের রাইস টিউবের প্লেসমেন্ট ঠিক আছে। নেক্সট আমরা জেনে নেব কমপ্লিকেশান, অর্থাৎ কোন কোন প্রবলেম হতে পারে। মিসপ্লেসমেন্ট ইনটু দ্য লাংস, অর্থাৎ টিউবটি মিসপ্লেসমেন্ট হতে পারে। ইসোফেগাসের জায়গায় কখনো কখনো ট্রাকিয়াতে চলে যায় এবং ট্রাকিয়া হয়ে সেটি লাংসেও চলে যেতে পারে। এছাড়াও ব্লিডিং ফ্রম নোজ, নাক থেকে ব্লিড করতে পারে, অর্থাৎ নাক থেকে ব্লাড আসতে পারে। ব্লকিং অফ টিউব, টিউবটি ব্লক হয়ে যেতে পারে। এছাড়াও ইনফেকশন, অর্থাৎ ইনফেকশনও হতে পারে। তাহলে কমপ্লিকেশানে আমরা কি দেখলাম, মিসপ্লেসমেন্ট ইনটু দ্য লাংস, অর্থাৎ টিউবটি মিসপ্লেসমেন্ট হয়ে লাংসে চলে যেতে পারে। ব্লিডিং ফ্রম নোজ, নাক থেকে রক্তপাত হতে পারে। ব্লকিং অফ টিউব, টিউবটি ব্লক হয়ে যেতে পারে এবং ইনফেকশনও হতে পারে। এই সমস্ত কমপ্লিকেশানগুলি এই রাইস টিউব করার ফলে বা রাইস টিউব করার সময় হতে পারে। নেক্সট এবং সবশেষ আমরা জেনে নেব নার্সিং ম্যানেজমেন্ট কি হতে পারে, অর্থাৎ একজন নার্সিং স্টাফ হিসেবে আপনার করণীয় কি হবে না প্রসিডিওর এক্সপ্লেনেশন, অর্থাৎ প্রসিডিওরটি এক্সপ্লেন করতে হবে পেশেন্ট এবং পেশেন্ট পার্টিকে যে আমরা রাইস টিউবটি করব সেটি কি কারণে করব, এর উপকারিতা কি হতে পারে বা কোন কোন কমপ্লিকেশান দেখা দিতে পারে, সমস্ত কিছুই কিন্তু পেশেন্ট এবং পেশেন্ট পার্টিকে আমাদেরকে জানাতে হবে। নেক্সট ফ্লাশ উইথ নর্মাল স্যালাইন রেগুলারলি, নিয়মিত নর্মাল স্যালাইন দিয়ে ফ্লাশ করতে হবে যাতে টিউবটি ব্লক না হয়ে যায়। চেক প্লেসমেন্ট বিফোর এভরি ফিডিং, অর্থাৎ প্রতিবার খাওয়ানোর আগে আপনাকে কিন্তু টিউবের অবস্থানকে যাচাই করতে হবে। অনেক সময় কি হয় না পেশেন্ট হাতে করে টিউবটি একটু টেনে বের করে নিল, তার ফলে কিন্তু মিসপ্লেসমেন্ট হতে পারে। তাই প্রতিবার খাওয়ানোর আগে পেশেন্টের টিউবের প্লেসমেন্ট ঠিক আছে কিনা সেটি কিন্তু আপনাকে দেখে নিতে হবে। চেঞ্জ টিউব এভরি 5 to 7 days, প্রতি 5 থেকে 7 দিন অন্তর অন্তর টিউবটিকে কিন্তু চেঞ্জ করতে হবে। এছাড়াও কিপ নস্টাল ক্লিন, নাক এবং নাকের চারপাশকে রেগুলারলি আপনাকে পরিষ্কার করতে হবে। তাহলে এই ছিল রাইস টিউব সংক্রান্ত ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তার সঙ্গে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম মেডিকেল রিলেটেড ভিডিও পেতে।